হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। নোট.js এর সিরিজে আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা আমরা মোটামুটি বলতে পারি যে এইচটিটিপি মডিউলের মোটামুটি একটা শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকের ভিডিওটাই হয়তো এইচটিটিপি মডিউলের আমাদের শেষ ভিডিও। তো এরপর থেকে আমরা এক্সপ্রেস জেএস যেটা আছে অর্থাৎ নোট.js এর একটা ফ্রেমওয়ার্ক, তো সেটাকে আমরা শেখা শুরু করব। তো তার আগ পর্যন্ত এতদিন আমরা যে ভিডিওগুলো দেখে আসলাম সেই ভিডিওগুলো কিন্তু কোর লেভেলের নোট.js এর আমাদের ভিডিও ছিল। ঠিক আছে, এরপর থেকে আমরা কিন্তু ফ্রেমওয়ার্কে কাজ করব। তো অনেকটা এইভাবে মনে করতে পারেন যে বিষয়টা এতদিন ধরে আমরা কোর, সিএসএস, এইচটিএমএল এইগুলো নিয়ে কাজ করছিলাম, এরপর থেকে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব। তো এই উদাহরণটা হয়তো আপনাদের একটু বুঝতে সুবিধা হবে, তো সেই জন্য এইভাবে বললাম। আচ্ছা, তো আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এতগুলো ভিডিওর মধ্যে। আজকের ভিডিওটা যদি একটু ধৈর্য সহকারে না দেখেন, আর আজকের ভিডিওটা হয়তো একটু বেশি লম্বা হবে, তো ধৈর্য সহকারে প্রথমবার দেখবেন, তারপরে এই ভিডিওটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন, মানে নিজে হাতে কোড করবেন। তারপরে প্রত্যেকটা জিনিস, খুঁটিনাটি বিষয়গুলো আপনারা একটু গুগল থেকে খুঁজে খুঁজে প্রত্যেকটা জিনিসের উত্তর বের করবেন। ঠিক আছে, মানে যে সমস্ত বিষয়গুলো খুব বেশি কনফিউশন থাকবে আপনাদের মনে। এখন আজকের যে ভিডিওটা হতে চলেছে সেই ভিডিওতে আমরা বেসিক্যালি কি দেখব, রিকোয়েস্ট রেসপন্স, এই সমস্ত বিষয়গুলো তো দেখবই। সঙ্গে আমরা কি করব, একটা ফর্মকে সাবমিট করব, এবং সেই ফর্মটা সাবমিট করার সঙ্গে সঙ্গে সেই ফর্মের যে সাবমিশন করার পরে যে ডেটাগুলো, সেই ডেটাগুলোকে আমরা একটা ফাইলে এসে সেভ করব। তো জেনারেলি কি করা হয়, ফর্ম সাবমিট করার পরে সেই ডেটাগুলো কিন্তু ডেটাবেসে রাখা হয়। আজকে আমরা কোনো ডেটাবেস ইউজ করছি না, আমরা সিম্পল একটা প্লেন টেক্সট ফাইলে সেই ডেটাগুলোকে আমরা স্টোর করার চেষ্টা করব। তো এর থেকে আমাদের কি কনসেপ্ট ক্লিয়ার হবে, যে রিকোয়েস্ট রেসপন্স ব্যাপারটা ক্লিয়ার হবে। একটা ফর্মের ডেটাকে কিভাবে আমরা পার্স করতে পারি, ফর্মের ডেটাটা মানে বেসিক্যালি আসছে কিভাবে, সেইটা আমরা কিভাবে স্টোর করব, সেই কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর সঙ্গে আমাদের রাউট আর যে মেথড, যে বিষয়গুলো আছে, মানে গেট মেথড, পুট মেথড, পোস্ট, তারপর ডিলিট, এই সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তো চলুন আর সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাসে এগিয়ে যাই। তো সবার প্রথমে আমি একটা জিনিস এখানে অলরেডি ক্রিয়েট করে রেখেছি, সেটা হলো index.html ফাইল। তো index.html ফাইলের মধ্যে তেমন বেশ কিছু, মানে ইম্পর্টেন্ট খুব একটা এমন কিছু নেই, আবার এটা অনেকটাই ইম্পর্টেন্ট। যদি ধরেন, মানে যদি আপনি HTML এর অ্যাসপেক্ট থেকে দেখেন, তাহলে দেখবেন যে খুব সিম্পল একটা HTML ফাইল, এই ফাইলের মধ্যে একটা ফর্ম বানানো আছে। ওকে, আর এই ফর্মের মধ্যে একটা অ্যাকশন দেওয়া রয়েছে, সেটা কি, স্ল্যাশ সাবমিট হাইফেন ফর্ম। তো এটা হলো আমাদের অ্যাকচুয়ালি রাউট, ROUTE, রাউট। তো আমি এই বিষয়ে বলবো যে রাউট বিষয়টা কি। তো তারপরে আমাদের কি লেখা রয়েছে, মেথড। মেথড ইকুয়ালস টু পোস্ট, অর্থাৎ আমরা পোস্ট মেথড নিয়ে আজকে কাজ করব। এতদিন ধরে আমরা কিন্তু গেট মেথড নিয়ে কাজ করেছি। তো ফর্ম সাবমিট যখন আমরা করি তখন সেটা পোস্ট মেথডের থ্রু থেকে হয়, গেট মেথড দিয়ে আমরা করব না। আচ্ছা, এবার এরপরে কি আছে, অটো কমপ্লিট অফ, মানে এই ফর্মটা যাতে অটোমেটিক্যালি যে হিন্টগুলো দেয় কমপ্লিট করার জন্য, যে নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এই টাইপের জিনিসগুলো যাতে অটোমেটিক না আসে, তো সেই জন্য আমি এটাকে অফ করে রেখেছি, অটো কমপ্লিট অফ। এই পর্যন্ত আপনাদের জানা আছে যেহেতু আপনারা HTML শিখে এসছেন। এরপরে ইম্পর্টেন্ট জিনিস কি, ইনপুট। ইনপুটের মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো নেম। আমি নেম ইকুয়ালস টু নেম লিখে রেখেছি। আর ইমেল ফিল্ড আছে, যেটা নেম ইকুয়ালস টু ইমেল আছে, আর একটা সাবমিট বাটন আছে। ব্যাস, এতটুকুই আছে। এবার প্রশ্ন হলো যে এই যে পোস্ট আমরা করব, তো এই পোস্ট করার অর্থটা কি। সিম্পল একটা জিনিস মনে রাখুন, যখন আমরা কোনো একটা ফাইলকে পেতে চাই, তো সেটার ইংলিশ যদি আমরা করি, সেটাকে আমরা বলি গেট। ওকে, তো সেটা আমরা কি করি, ইউআরএল এর মধ্যে গিয়ে টাইপ করে দিই, এবং সার্ভার সেই ফাইলটা আমাদেরকে কিন্তু অ্যাভেলেবেল করায়। মানে আমি হয়তো হোম পেজ পেতে চাইছি বা about.html পেতে চাইছি, তো এগুলো হলো কাইন্ড অফ স্ট্যাটিক ফাইল। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো, স্ট্যাটিক ফাইল কি, ডাইনামিক ফাইল কি, এই বিষয়গুলো দেখবো। কিন্তু এখন জাস্ট উদাহরণের জন্য মনে রাখুন, আমরা যখন লিখি যে www.something.com /about.html, তো আমরা অ্যাবাউট ফাইলটা পেয়ে যাই। /contact.html, তখন আমরা কন্ট্যাক্ট ফাইলটা পেয়ে যাই। তো এই ফাইলগুলো কি, এই ফাইলগুলো কিন্তু ফিজিক্যালি রয়েছে সার্ভারে, সার্ভার আমাদেরকে প্রোভাইড করছে। আর যে ফাইলটা থাকে না, তো সেই ফাইল যদি আমরা লিখে দিই, সাপোজ portfolio.html, তো সেই ফাইলটা যদি না থাকে সার্ভারে, তো সার্ভার আমাদের কি দেখায় যে 404 এরর, পেজ নট ফাউন্ড, সামথিং লাইক দ্যাট। এবার এই বিষয়টার
সঙ্গে আরেকটা কনসেপ্ট বুঝতে হবে যে রাউট, এই রাউট বিষয়টা কি। রাউট বিষয়টা হলো আমরা যখন কোনো ডট এইচটিএমএল বা এরকম কিছু যখন না লিখে আমরা একটা ইউআরএল এর মধ্যে এইভাবে একটা আমরা পাথ মেনশন করে দেব, সেই পাথটার রেসপেক্টে আমরা যে রেসপন্স পাবো সেটা হলো রাউট। এটাকে অনেকটা এইভাবে মনে করতে পারেন যে একটা রেস্টুরেন্টে একটা মেনু কার্ড, তো মেনু কার্ডের মধ্যে যে খাবারগুলো লেখা রয়েছে, পিৎজা রয়েছে, বার্গার রয়েছে, বা স্যালাড রয়েছে, সেগুলোকে আপনি দেখে দেখে জাস্ট অর্ডার দিলেন, ঠিক আছে, বা আপনি দেখছেন, তার মানে কিন্তু এই যে দেখে আপনি অর্ডারটা দিচ্ছেন এটাকে বলা হচ্ছে কিন্তু রিকোয়েস্ট করা, ঠিক আছে। শেফকে আপনি অর্ডার দিলেন, তো ওখানে যে লেখাটা রয়েছে সেই লেখাগুলো দেখে আপনি যে অর্ডারটা করলেন মানে বা রিকোয়েস্টটা করলেন, সেটা কিন্তু অ্যাকচুয়াল খাবার নয়, ঠিক আছে। সেটা আপনি জাস্ট রিকোয়েস্ট করলেন যে আপনি ওই খাবারটা অ্যাকচুয়ালি পেতে চান, মানে ফিজিক্যালি পেতে চান। তো সেটা হলো রিকোয়েস্ট করার একটা পদ্ধতি, সেটাকে বলছে এখানে রাউট। আমরা কিভাবে করি সেটা, যদি আমরা ইউআরএল এর মধ্যে লিখি তো সেটাকে বলা হয় গেট মেথডে পাওয়া। আর এক্ষেত্রে আমরা ফর্মটাকে সাবমিট করে সার্ভারকে বলতে চাইছি যে প্লিজ আমার এই যে নেম আর ইমেল এগুলোকে তুমি সেভ করে রাখো। তো এবার সার্ভারের ভিতরে যেভাবে কোডিং করা থাকবে সেই অনুযায়ী সার্ভার হয় ডেটাবেসে সেভ করবে, না হলে কোনো একটা ফাইলে সেভ করবে। তো আজকে আমরা দেখব ফাইলে সেভ করার পদ্ধতি, যেহেতু ডেটাবেস এখন আমরা শিখিনি। তো ব্যাপারটা কি করব, আমরা যে রিকোয়েস্টটা করব, রিকোয়েস্টের মেন মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুটো মেথড সেই দুটো হলো গেট আর পোস্ট। ওকে, এছাড়াও পুট আছে, ডিলিট আছে, প্যাচ আছে, সেগুলো ভবিষ্যতে দেখব। তো আমরা আজকে দেখব যে পোস্টের মাধ্যমে কি করে আমরা ডেটাকে রিকোয়েস্ট পাঠাতে পারি মানে সার্ভারকে, যে আমার কাইন্ডলি এই ডেটাগুলোকে সেভ করো। তো সবার প্রথম কাজ কি হবে, এই যে যে এইচটিএমএল ফাইলটা, এই এইচটিএমএল ফাইলটাকে প্রেজেন্ট করা কার কাছে, যখন ক্লায়েন্ট আমার কাছে রিকোয়েস্ট করবে যে প্লিজ আমাকে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা দাও। তো সেটা আমরা কিভাবে করতে পারবো, তো সার্ভার থেকে সরি ক্লায়েন্টের তরফ থেকে মানে ব্রাউজার থেকে রিকোয়েস্ট আসবে স্ল্যাশের মাধ্যমে। কি করবে, ব্রাউজার থেকে যখন স্ল্যাশ লিখে এন্টার প্রেস করবে তখন আমরা সেই ফাইলটাকে নিয়ে প্রেজেন্ট করব, ঠিক আছে। আচ্ছা, জিনিসটা একটু কনফিউজিং মনে হচ্ছে। তো সবার প্রথমে আমি এখানে যে কোডগুলো লিখে রেখেছি এতদিনে আপনারা অবশ্যই পরিচিত, তো এটা নিয়ে আর এক্সপ্লেন করার কিছু নেই। সবার প্রথমে আমি যেটা দেখাতে চাইছি যে আমরা কিভাবে ওটাকে প্রেজেন্ট করতে পারি, ঠিক আছে, ওই ফাইলটাকে প্রেজেন্ট করতে পারি। তো ফাইলটাকে প্রেজেন্ট করার জন্য সবার প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু চেক করতে হবে। অবভিয়াসলি আমাকে কিন্তু ইফ লিখতে হবে। ইফ লিখে দেখতে হবে যে রিকোয়েস্ট কোথা থেকে আসছে আর সেই রিকোয়েস্টের ইউআরএলটা কি আছে। রিকোয়েস্টের ইউআরএলটা যদি এরকম কিছু থাকে যে স্ল্যাশ, ঠিক আছে, মানে স্ল্যাশ থেকে কেউ যদি রিকোয়েস্ট করে তো তাকে আমরা কি পাঠাবো, তো সেই কন্টেন্টটা আমরা এর ভিতরে লিখবো। আর যদি আমাদের এরকম কোনো ইউআরএল যদি ম্যাচ না করে তো সেক্ষেত্রে আমরা এলস পার্টে গিয়ে কিছু একটা লিখবো। তো এলস পার্টটা ইজি তুলনামূলক, তো আমরা রেসপন্স এখানে এভাবে লিখতে পারি। এই কাজটা আমাদের করা উচিত সবসময়, যে আমাদের যদি ইউআরএল এর সঙ্গে ম্যাচ না করে মানে রিকোয়েস্ট ইউআরএল এর সঙ্গে যদি কোনো কিছু ম্যাচ না করে আমরা সিম্পল রেসপন্স দিয়ে দেবো যে ফাইল এরর, ফাইল নট ফাউন্ড, এরকম কিছু। তো এন্ড, তো এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমি এই এন্ড কথাটা দিয়ে কিন্তু শেষ করছি, ঠিক আছে, রেসপন্স ডট এন্ড। এটার মাধ্যমেই কিন্তু আপনি কোনো রেসপন্স ব্রাউজার পর্যন্ত ক্লায়েন্টের কাছে পৌঁছে দিতে পারবেন, ঠিক আছে। রেসপন্স ডট এন্ডের পরে যা লিখবেন সেটা কিন্তু আর এক্সিকিউট হবে না। তো ফাইল নট ফাউন্ড, সামথিং লাইক দ্যাট। ওকে, তো এটা হয়ে গেল সিম্পল জিনিস, আমাদের এলসের কাজ মিটে গেল, আমাদের এলসের আর প্রয়োজন নেই। এবার হলো আমাদের মেন কাজ এখানে। তো কেউ যদি রিকোয়েস্ট করে থাকে যে রিকোয়েস্ট ডট ইউআরএল ইকুয়ালস টু স্ল্যাশ, তো এখানে যদি কেউ রিকোয়েস্ট করে তো তাকে আমরা একটা ফাইল প্রেজেন্ট করব তার তার সামনে। তো তার জন্য আমাদের কি দরকার, এফএস মডিউলটা দরকার অবভিয়াসলি। আর এফএস মডিউল কীভাবে কাজ করে আমাদের কিন্তু সবারই জানা আছে। আচ্ছা, তো এফএস রিড ফাইল এইভাবে। তো এফএস রিড ফাইলে কি হয়, সবার প্রথমে কিন্তু আমরা যে ফাইলটাকে রিড করতে চাইছি মানে পড়ে দেখতে চাইছি সেটা কি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, এই ফাইলটা পড়ে দেখতে চাইছি। তো এই ফাইলের মধ্যে কি কি আছে, এই সমস্ত যাবতীয় ডকুমেন্টসের মানে এই যে ফর্ম টর্ম যাবতীয় যা জিনিস আছে সব কিছু কিন্তু এর মধ্যে আমাদের পড়া হয়ে গেল। আচ্ছা, পড়ার পরে আমাদের কি করতে হবে, অবভিয়াসলি এখানে একটা আমাদের কল ব্যাক ফাংশনের প্রয়োজন হবে। তো এই কল ব্যাক ফাংশনে জেনারেলি কি থাকে, একটা এরর থাকে অ্যাজ এ
আর্গুমেন্ট আমরা এখানে লিখছি, আর আরেকটা হলো ডেটা, অ্যাকচুয়ালি যে ডেটাটা আমাদের দিতে হবে ইউজারকে সেটা। আচ্ছা, এবার সবার প্রথম কাজ কি, যদি কোনো এরর আসে, সামহাও কোনো একটা এরর ক্রিয়েট হলো, সার্ভারে অনেক ধরনের প্রবলেম হতে পারে। সবচেয়ে বড় প্রবলেম হতে পারে যে আমরা হয়তো ফাইলের নামটা ভুলে গেছি বা ফাইলটাই হয়তো মিসিং। তো আমরা ডিসকাস করে নিয়েছি অলরেডি এফএস মডিউল নিয়ে, আমি এখানে সময় নষ্ট করব না। যদি আপনার জানা না থাকে তাহলে অবশ্যই এফএস মডিউলগুলো দেখে নেবেন। কনসোল ডট এরর, তো এর মধ্যে আমরা সেই এররটা এইভাবে একটা মেসেজ হিসেবে লিখে দিতে পারি, এরর। আচ্ছা, তো এখন এই যে এররটা, এই এররের সঙ্গে আমরা আরও কিছু এখানে মেসেজ দিতে চাইছি, এটা আমরা জেনারেলি কনসোলে দেখতে পাবো। আর এখানে এসে আমরা রেসপন্স হিসাবে রাইট হেড, এখন যে বিষয়টা লিখছি এটা কিন্তু ইউজারের কাছে যাবে, মানে ক্লায়েন্টের কাছে যাবে। যেহেতু আমি রেসপন্স ডট সামথিং এখানে লিখছি, রেসপন্স মানে কিন্তু ইউজারের কাছে যাবে এটা। আর এখানে এন্ড লিখছি, এখানে লিখে দিলাম এরর লোডিং ফাইল, এরকম কিছু, যে ফাইলটা লোড হতে পারেনি। ওকে, যেখানে সরি যেখানে আমরা রেসপন্স ডট সামথিং দেখবো, রেসপন্স ডট সামথিং এন্ড এখানে লেখা রয়েছে, এখানে রেসপন্স ডট রাইট হেড, তো এগুলো সব ক্লায়েন্টের জন্য। ওকে, আর কনসোল ডট এরর সেটা হলো আমাদের ডেভেলপারদের জন্য, আমাদের এই এডিটারের মধ্যে এটা সীমাবদ্ধ। এটা কাইন্ডলি আপনারা আবার ব্রাউজারের কনসোলে গিয়ে খুঁজবেন না, তাহলে কিন্তু পাবেন না। এটা হলো আমাদের এডিটারের মধ্যে সীমাবদ্ধ। ওকে, তো এরর আমাদের হ্যান্ডেল করা হয়ে গেল। এবার যদি কোনো প্রকার এরর না থাকে তাহলে এলস পার্ট, তো সেক্ষেত্রে কী হবে, আবার একই রকমভাবে রেসপন্স ডট রাইট হেড, তো এখানে আমরা দেবো 200, ওকে। আর এখানে আমাদের কন্টেন্ট টাইপ, আমরা কি টাইপের ফাইল পাঠাচ্ছি, টেক্সট স্ল্যাশ এইচটিএমএল, এই টাইপের একটা ফাইল সেন্ড করছি। তো আমাদের রাইট হেড লেখা হয়ে গেল। আমাদের অ্যাকচুয়াল কাজ হলো এবার রেসপন্স ডট এন্ড। নিশ্চয়ই খেয়াল করছেন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের রেসপন্স ডট এন্ড দিয়ে তারপর কিন্তু আমাদের এই যে কোড ব্লক সেটা কিন্তু শেষ হচ্ছে। তো এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা অ্যাকচুয়ালি কী করতে চাইছি, যে ইউজার বা ক্লায়েন্ট যখনই আমাদের কাছে রিকোয়েস্ট পাঠাবে তখন আমরা এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাকে তাদেরকে সার্ভ করব। তো এখন এই ফাইলটাকে অবশ্যই আমাদের রান করতে হবে। তো সেই জন্য আমি কি করছি, এখানে এসে আমাদের টার্মিনালটা এখানে ওপেন করছি। আর আমি এখানে আপাতত init -y আমাদের যে প্যাকেজ ডট জেসন যে ফাইলটা আছে সেই ফাইলটাকে আমরা এখানে ক্রিয়েট করে নিচ্ছি। যে প্যাকেজ ডট জেসন এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, আমি আপাতত এখানে আচ্ছা ঠিক আছে, আমি নোডমন দিয়ে এটাকে চালাতে চাইছি। আমাদের ফাইলের নাম হলো সার্ভার ডট জেএস, তো সেই জন্য আমাদের এখানে প্যাকেজ ডট জেসনে নোডমন সার্ভার ডট জেএস এটা লেখা রয়েছে। আমাদের শুরু করতে হবে npm start, npm start। আচ্ছা, আমাদের এখানে সার্ভারটা চালু হয়ে গেছে। তো এখন এই সার্ভারটা কন্টিনিউয়াসলি আমাদেরকে ওয়াচ করতে থাকবে। আমি এখানে যা যা পরিবর্তন করব সঙ্গে সঙ্গে সেই পরিবর্তনগুলো এখানে এসে অটোমেটিক্যালি রিস্টার্ট করে নেবে সার্ভার। তো আমি চলে আসছি আমাদের ব্রাউজারে, এখানে এসে আমি এটাকে অন করলাম। তো এবার খুব সুন্দরভাবে আমরা এখানে দেখতে পেলাম, আমি যদি এখানে এভাবে দেখাই যে আমি যদি স্ল্যাশ দিই তাহলে দেখতে পাবো এই ফাইলটা কিন্তু আমরা পেয়ে গেছি। কোথা থেকে, এটা কিন্তু আমার সেই ইন্ডেক্স ফাইল। আচ্ছা, এবার এই স্ল্যাশ দিয়ে আমি যদি এরকম সামথিং কিছু লিখি, যে কন্ট্যাক্ট এরকম যদি কিছু লিখি, মানে এরকম কোনো রাউটে হিট করি, তাহলে এক্ষেত্রে দেখছি যে ফাইল নট ফাউন্ড, মানে এক্ষেত্রে কোনো আমরা কিন্তু ফাইল দেখতে পাচ্ছি না। তো এই মেসেজটা কোথা থেকে এসছে, এই মেসেজটা কিন্তু এখান থেকে এসছে। ওকে, এবার বোঝা গেল যে এই স্ল্যাশটা কেন আমরা চেক করলাম। তো আমাদের স্ল্যাশ ছাড়া অন্য কিছুই যদি আমি এখানে লিখি, এটা হলো রাউট, অন্য কোনো রাউটে যদি আমরা হিট করি তো সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো কিছু রেসপন্স পাবো না। ওকে, একমাত্র আমরা স্ল্যাশেই কিন্তু এখান থেকে হিন্ট পাবো।
তো এটা গেল আমাদের প্রথম কাজ। তো এই কাজ পর্যন্ত হয়তো বুঝে গেছেন আপনারা যে আমরা কিভাবে একটা HTML ফাইলকে সার্ভ করতে পারি। তো সার্ভ কিভাবে হচ্ছে স্ল্যাশের মাধ্যমে। স্ল্যাশটা কি? রাউট। এই রাউটটা কি? ঠিক মেনু কার্ডের একটা খাবারের নাম আমরা জাস্ট বললাম। কাকে বললাম? শেফকে। শেফকে আমাদের এখানে আমাদের শেফ হলো এই কোড, যে আমাদের যে ফাইলটা, এই ফাইল, এই সার্ভারকে বললাম যে প্লিজ আমাকে, আমি যখন এই স্ল্যাশ বলবো, আমি যখন স্ল্যাশ বলে কিছু চাইবো, তখন আপনি আমাকে index.html ফাইল দেবেন। আমি যখন স্ল্যাশ অ্যাবাউট বলবো, তখন আমাকে about.html ফাইল দেবেন। তাহলে বুঝতে পারছেন যে দুটোর মধ্যে কিন্তু একটু তফাৎ আছে, তাই না? আমি যদি এখানে লিখতাম যে স্ল্যাশ অ্যাবাউট, আর এখানে আমি যদি এখানে এইভাবে লিখতাম যে about.html, তাহলে আমার স্ল্যাশ অ্যাবাউট যখন আমি লিখতাম, তার মানে হলো আমি মুখে বলছি মেনু কার্ড দেখে যে আমি স্ল্যাশ অ্যাবাউট বললে আমাকে about.html খাবারটা এনে দেবে। আমি যদি স্ল্যাশ কন্ট্যাক্ট বলি, তাহলে আমাকে contact.html ফাইলটা দেবে। আমি যদি স্ল্যাশ লোগো বলি, তাহলে আমাকে logo.png ফাইলটা দেবে। তো তফাৎটা নিশ্চয়ই বোঝা গেছে। একটু কনফিউজিং মনে হতে পারে, কিন্তু একটু যদি আপনি ইমাজিন করেন তাহলে বুঝতে পারবেন যে এটা হলো একটা ইমাজিনারি জিনিস, ঠিক আছে? আর এই জিনিসটা ফিজিক্যালি আছে। ফিজিক্যালি মিনস এখানে আমাদের ফোল্ডারের মধ্যে আছে। তো স্ল্যাশ অ্যাবাউট বলে এখানে ফোল্ডারের মধ্যে কিন্তু কিছু নেই আমার কাছে, কিন্তু এখানে index.html মানে কিছু আছে, তাই না? index.html নামে কিন্তু কিছু একটা আছে, এটা ফিজিক্যাল জিনিস, মানে এটা অ্যাকচুয়াল আমার যে খাবারটা, যে ফুডটা, সেটা। আর এখানে আমি মেনু কার্ড দেখে জাস্ট রিকোয়েস্ট করছি যে প্লিজ আমি স্ল্যাশ বললে আমাকে এই খাবারটা এনে দেবে। আশা করি বোঝা গেছে। অনেক সময় বেশি বোঝাতে গেলেও বেশি কনফিউশন তৈরি হয়। তো বাকিটা আপনারা নিজেরা একটু বারবার ভিডিও দেখে বুঝে নিতে পারবেন। আচ্ছা, তো এই পর্যন্ত মোটামুটি আমরা দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে। এইবার এখানে স্ল্যাশ লেখার সঙ্গে সঙ্গে আমাদের যেমন এই যে ফাইলটা এসছে, এটার মতো আরেকটা পদ্ধতি আছে যেটার মাধ্যমে আমরা রিকোয়েস্ট করতে পারি। এখানে স্ল্যাশ লিখে যখন এন্টার দিচ্ছি, তার মানে কিন্তু আমি একটা রিকোয়েস্ট করছি, ঠিক আছে? এইমাত্র বললাম যে মেনু কার্ড দেখে রিকোয়েস্ট কর। আরেকভাবে আমরা রিকোয়েস্ট করতে পারি, মানে ধরে নিন যে আমরা একটা মোবাইল অ্যাপ থেকে আমরা রিকোয়েস্ট পাঠালাম খাবারের জন্য। তো সেই সেখানে গিয়ে কী করতে হবে? আমাকে নিশ্চয়ই কোনো বাটন ফাটান ক্লিক করে তারপর রিকোয়েস্টটা করতে হবে। তো সেটাও আপনি এইভাবেই ভাবুন যে এখানে এসে এই বাটনে যখন আমরা ক্লিক করব, তো সেটাও হলো একটা রিকোয়েস্ট যাবে। এখন প্রশ্ন হলো এই বাটনে ক্লিক করলে রিকোয়েস্ট কীভাবে যাবে? এখানে তো সাবমিট হাইফেন ফর্ম, এটাই বা এলো কোথা থেকে? এই যে লাইনটা, যে সাবমিট হাইফেন ফর্ম, এখানে দেখাচ্ছে ফাইল নট ফাউন্ড। তো জেনারেলি এটা স্বাভাবিক যে সাবমিট হাইফেন ফর্ম নামে কিছু নেই আমাদের কাছে, মানে সাবমিট হাইফেন ফর্ম নামে আমি রিকোয়েস্ট করেছি, কিন্তু এরকম রাউটের জন্য কিছু বানানো নেই আমার কাছে, মানে ফিজিক্যালি কোনো ফুড নেই আমার কাছে। তো সেই জন্য বলছে যে ফাইল নট ফাউন্ড। তো এখানে আমি যখন ক্লিক করছি, তখন এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটছে? ঘটনাটা হলো এই যে ফাইলটা আছে আমার কাছে, এই যে অ্যাকশন স্ল্যাশ সাবমিট ফর্ম, এই যে ফর্মটা যখন আমরা সাবমিট করছি, তখন এই ফাইলটার যাবতীয় যে ডেটাগুলো, সেই ডেটাগুলোকে আমি সাবমিট করতে চাইছি। কোথায়? সার্ভারের কাছে আমি জমা রাখতে চাইছি, পোস্ট করতে চাইছি, ঠিক আছে? তো এখানে এসে সাপোজ আমি এরকম লিখলাম যে john@mail.com, আর সরি, এখানে ইমেলটা হবে এরকম, নেমটা হবে জন ডো, এরকম কিছু। এবার আমি যদি এটাকে সাবমিট করতে চাই, তাহলে দেখি কি ঘটনাটা ঘটছে। এখানে আমি নেটওয়ার্কে চলে আসছি, আমি সাবমিটে ক্লিক করলাম, তারপরে এখানে কিছু একটা রিকোয়েস্ট গেছে, এই যে সাবমিট ফর্ম। তারপর আমি ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে রিকোয়েস্ট ইউআরএল, এটা রিকোয়েস্ট মেথড হলো পোস্ট, ঠিক আছে? পোস্টের মাধ্যমে করেছি। তো এই লেখাটা কোথা থেকে দেখাচ্ছে? এই যে পোস্ট আমরা করছি, রিকোয়েস্ট মেথড আমরা এখান থেকে পোস্ট করেছিলাম, মনে আছে যে আমরা মেথড ইকুয়ালস টু পোস্ট লিখেছিলাম, এখান থেকে করেছিলাম। তো সেই জন্য মেথড পোস্ট দেখাচ্ছে। আচ্ছা, এরপরে কি আসছে? আমার 404 ব্যাড রিকোয়েস্ট। তো আমরা কোনো রেসপন্স পাচ্ছি না ওখান থেকে, সার্ভারের থেকে। তো সেই জন্য এই টাইপের মেসেজ। যদি একটু পেলোডে খেয়াল করি, তো খেয়াল করে দেখুন এখানে নেম জন ডো আর ইমেল john@mail.com, মানে আমরা যেটা ফিল আপ করেছিলাম, এটাকে বলা হচ্ছে পেলোড। এটা ফর্মের ডেটা। তো এই ডেটাটা অ্যাকচুয়ালি ইউআরএল এনকোডেড হয়ে তারপরে কিন্তু যায়। ওকে, তো আমরা যদি এভাবে দেখতে চাই, তো
এখানে খেয়াল করে দেখুন একটু অন্যরকম লাগছে যে %40, এই %40টা কোথা থেকে আসছে। এখানে আমি যে লিখেছিলাম না, সেটা কিন্তু এনকোডেড হয়ে jon %40mail.com হয়ে গেছে। আর নেমটা খেয়াল করে দেখুন জন প্লাস ডো এরকম হয়ে গেছে। ওকে, তো এটা কনসেপ্টটা কি? এটার কনসেপ্টটা হলো আমাদের ইউআরএল এনকোডেড হয়ে তারপরে ওরকম একটা ফরমেশন তৈরি করেছে। এখন আমাদের সেভ করতে হবে এই জিনিসটা, এই ডেটাটাকে। তো আমরা এইভাবে সেভ করব। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইট ইজ এইভাবে আমরা সেভ করব। নেম, জন ডো, ইমেল, যে ইমেলটা থাকবে সেটা আমরা এই আকারে আমাদের ফাইলে সেভ করতে চাই। তো চলুন আমরা করি সেই কাজটা। তো ব্যাক টু আমাদের ফর্ম, এখানে আমরা রিফ্রেশ করলাম, সমস্ত কিছু নর্মাল। এইবার আমরা এখানে এসে কি করব, এখানে এসে আমরা এখানে একটা ইফ লিখেছিলাম, তো ইফটা আমার এখানে শেষ হচ্ছে। তো এটা গেল প্রথম পার্ট আমাদের। এখানে এসে আমরা একটা এলস ইফ লিখছি। ওকে, এই যে এখন যে বিষয়টা আমরা লিখবো এটা একটু কিন্তু একটু বেশি ফোকাস থাকবে, মানে বোঝার জন্য একটু বেশি ফোকাসের প্রয়োজন। তো সবার প্রথমে আমরা এখানে লিখবো যে আমরা যে রিকোয়েস্টটা করছি সেই রিকোয়েস্টের পদ্ধতি কি, রিকোয়েস্টের ইউআরএল কি, সেই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে ঠিকঠাক মেনশন করতে হবে। মানে হলো রিকোয়েস্ট ডট ইউআরএল ইকুয়ালস টু ইউআরএল যদি হয় স্ল্যাশ সাবমিট হাইফেন ফর্ম, এইভাবে যদি রিকোয়েস্ট আসে, মানে এটাকে যদি আমরা লিখতে চাই এখানে এইভাবে লিখতে পারি। এই আমাদের যদি এরকমভাবে কোনো একটা রিকোয়েস্ট আসে কোথা থেকে, ব্রাউজার থেকে, এবং সেই রিকোয়েস্টের যে পদ্ধতিটা আছে, মানে মেথড যেটা বলছে রিকোয়েস্ট ডট মেথড, মেথড মানে হলো পদ্ধতি। তো কি পদ্ধতিতে রিকোয়েস্ট আসছে, পোস্ট। তো জেনারেলি এখানে ক্যাপিটালে লেখা হয়ে থাকে। আচ্ছা, আপনি চাইলে এখানে এসেও ক্যাপিটালে লিখতে পারেন, অসুবিধা নেই। তো যদি ইউআরএল যদি সাবমিট ফর্ম, মানে এইভাবে যদি কেউ রিকোয়েস্ট করে, আর যদি সেই পদ্ধতিটা হয় পোস্ট, তাহলে আমরা কি করব, তাহলে আমাদের এখানে একটা নতুন একটা কাজ করতে হবে, যে কাজটা আমরা এতদিন এতগুলো ভিডিওতে করিনি। সেটা হলো ফর্মের যে ডেটাগুলো, সেই ফর্মের ডেটাগুলো কিন্তু ফর্মের যে মানে অ্যাকচুয়ালি যে রিকোয়েস্ট যেটা আসছিল সেই রিকোয়েস্টের বডির সঙ্গে জুড়ে যায়। একটা জিনিস দেখেছিলাম আমরা, হেডার, তাই না? যেমন স্ট্যাটাস কোড ছিল, ওর মধ্যে কন্টেন্ট টাইপ ছিল। আর ফর্মের ডেটাগুলো কি হয়, ফর্মের ডেটাগুলো কিন্তু রিকোয়েস্টের বডির সঙ্গে পাঞ্চ হয়ে যায়, সেই বডি থেকে এক্সট্রাক্ট করতে হয় আমাদের। তো বডি থেকে এক্সট্রাক্ট করতে গেলে আমাদের একটা অন্য মডিউলের প্রয়োজন হবে, একটা মডিউল ধার নিতে হবে। সেই মডিউলটা কি, সেই মডিউলটা আমাদের হবে এখানে বডি পার্সার নামে। ঠিক আছে, আমি এখানে এটাকে স্টপ করছি, আর npm ইনস্টল এখানে প্যাকেজ জেসনে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে ডিপেন্ডেন্সি হিসাবে বডি পার্সার চলে এসছে। ঠিক আছে, আমরা এই যে মডিউলটা আছে এই মডিউল থেকে আমরা যে বডির যে ডেটাগুলো, ফর্মের যে বডির মধ্যে যে ডেটাগুলো থাকবে সেগুলোকে আমরা বের করে নেব, মানে ওই নেম, ইমেল, সেগুলো। কনস্ট বডি পার্সার, আচ্ছা এটাকে আমি ক্যাপিটালাইজ করে দিচ্ছি, ইকুয়ালস টু রিকোয়ার্ড বডি পার্সার। ওকে, তো স্পেলিংটা সবসময় এখান থেকে চেক করবেন, জেনারেলি এখান থেকে কপি করা উচিত নামটা, যাতে কোনো প্রকারের কোনো ভুলের সম্ভাবনা না থাকে। বডি পার্সার, এখন আমাদের এটাকে ইউজ করতে হবে। তো সবার আগে আমি এখন এটাকে একবার চালু করে নিই। পারফেক্ট, সব কিছু অন আছে, এটার প্রয়োজন নেই। তো আমাদের এবার কি করতে হবে, আমাদের সবার প্রথমে করতে হবে এই যে বডি পার্সার যেটা আছে সেটাকে এখানে নিয়ে আসতে হবে। আর এর সঙ্গে একটা ফাংশন আছে, সেটা হলো ইউআরএল এনকোডেড। ঠিক আছে, একটু ওয়ার্ডটা একটু খটোমটো টাইপের, তো ইউআরএল এনকোডেড সব স্মলে এইভাবে লিখতে হবে ফাংশন। এটার একটা কনফিগারেশন আছে, ঠিক আছে।
তো জেনারেলি এটাকে বলা হচ্ছে একটা মিডলওয়্যার। তো মিডলওয়্যার বিষয়গুলো আমরা এখনো শিখিনি, তো সেই জন্য আমি এই ওয়ার্ডটা নিয়ে কনফিউজ করতে চাইছি না আপনাকে। তো এটা শুধু মনে রাখুন, এটা একটা ফাংশন। এই ফাংশন রিকোয়েস্ট আর রেসপন্স, আমাদের যে মেথডগুলো রয়েছে, মানে এই যে রিকোয়েস্ট রেসপন্স, যে ইনকামিং মেসেজ, আউটগোয়িং যে রেসপন্স যেগুলো, সেগুলোকে ইন্টারফেয়ার করতে পারে। এছাড়াও অনেক কিছু এক্সট্রা আরও অনেক কিছু করতে পারে। তো বেসিক্যালি এটা এই মুহূর্তে মনে রাখুন, এই রিকোয়েস্ট আর রেসপন্সকে ইন্টারফেয়ার করতে পারে, কোড ব্লককে স্টপ করিয়ে দিতে পারে, একটা কোডকে মানে নেক্সট আরেকটা ব্লকের মধ্যে পুশ করতে পারে। ঠিক আছে? তো আপাতত এইটুখানি মনে রাখুন যে রিকোয়েস্ট আর রেসপন্সের মধ্যে যে ডেটাগুলো থাকে সেগুলোকে ম্যানিপুলেট করার জন্য আমরা এই বডি পার্সার ডট ইউআরএল এনকোডেড এটাকে আমরা ইউজ করছি। ঠিক আছে? তো এখানে একটা আমার অবজেক্ট লিখতে হবে, সেটা হলো এক্সটেন্ডেড ফলস। ওকে, এখন এই এক্সটেন্ডেড ফলস বিষয়টা কি, সেটা আমি একটু পরে আসছি। এছাড়াও এক্সটেন্ডেড ট্রু হতে পারে। তো এক্সটেন্ডেড ফলস এইভাবে লিখলাম। তো এক্সটেন্ডেড ফলস জেনারেলি আমাদের যে ডেটাগুলো আসছে সেগুলো সিম্পল একটা ডেটা ছিল, নেম আর ইমেল। আমাদের কোনো তার ভিতরে কমপ্লেক্স কোনো ফিল্ড ছিল না, সেই জন্য আমরা সিম্পল রাখছি জিনিসটাকে, এক্সটেন্ডেড ফলস লিখে। না হলে আমরা এক্সটেন্ডেড ট্রু করতাম। এইটুকুনে মনে রাখুন যে আমাদের ফর্মটা খুব সিম্পল ছিল। ঠিক আছে? এর মধ্যে কোনো সিলেক্ট ফিল্ড এই সমস্ত কিছু ছিল না, জটিলতা কিছু ছিল না, সিম্পল ছিল। সেই জন্য আমরা এক্সটেন্ডেড ফলস লিখছি। ব্যাস এইটুকুনি আপাতত মনে রাখলেই হবে। তো বডি পার্সার ডট ইউআরএল এনকোডেড এক্সটেন্ডেড ফলস। এরপরে একটা আমাদের কলব্যাক ফাংশন লাগবে। তো এই জিনিসটা একটু অদ্ভুত মনে হতে পারে এই মুহূর্তের জন্য, কিন্তু সিম্পল আমি যেভাবে লিখছি আপাতত সেইভাবে লেখা প্র্যাকটিস করুন, তারপরে আস্তে আস্তে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখানে যে কলব্যাক ফাংশনটা হচ্ছে সেখানে কিন্তু আমাদের রিকোয়েস্ট রেসপন্স আর এটার সঙ্গে আমাদের আরেকটা কলব্যাক ফাংশন এর মধ্যে আছে। ওকে, এটা হলো একটা আর্গুমেন্ট এই ফাংশন। তো সেটার মধ্যে রিকোয়েস্ট রেসপন্স আর এখানে কিন্তু আরেকটা কলব্যাক ফাংশন রয়েছে। এখন আমরা এখানে কি করব, আমরা এখানে সবার প্রথমে দেখব আমার কাছে যে নেম হিসাবে কিছু আসছিল কিনা। হ্যাঁ, নেম হিসাবে আমরা এখানে নিয়েছিলাম একটা নেম আর একটা ইমেল হিসাবে নিয়েছিলাম। তো সেটাকে আমি এখানে সেভ করে দিচ্ছি। কিভাবে সেভ করব, রিকোয়েস্ট ডট বডি ডট নেম। ওকে, এই যে রিকোয়েস্ট যে অবজেক্টটা আছে এর মধ্যে কিন্তু এটা আছে। ঠিক আছে? এই রিকোয়েস্ট ডট বডি ডট নেম এইভাবে আমরা বের করে নিলাম। এরপর হলো কনস্ট ইমেল ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট বডি ডট ইমেল। তো বডিটাকে পার্স করেছি আমরা, সেই জন্য এটাকে বলছে বডি পার্সার। পার্স মানে হলো সহজ বাংলায় হলো পড়ে দেখা। ঠিক আছে? আমরা পড়লাম বডির মধ্যে কি কি আছে, বডির মধ্যে দেখলাম নেম আর ইমেল আছে, সেইগুলোকে আমরা এভাবে বের করে একটা কনস্ট্যান্ট হিসাবে এর মধ্যে আমি সেভ করে রাখবো। এবার আমাদের পরবর্তী কাজ কি, এই ডেটাগুলোকে জাস্ট রাইট ডেটা ইনটু ফাইল, একটা ফাইলের মধ্যে স্টোর করে দেওয়া। তো সেই ফাইলটা কোনটা, আমি এখানে লিখে রেখেছি ফর্ম ডেটা ডট টিএক্সটি। তো এই ফাইলটা আপাতত এখানে পুরো ফাঁকা রয়েছে। তো আমি এই ফর্ম ডেটা এই ফাইলের মধ্যে লিখে ফেলতে চাইছি, যে ওখান থেকে যে রেসপন্সগুলো আসবে, মানে যে রিকোয়েস্টগুলো আসবে সেই রিকোয়েস্টগুলো আমরা স্টোর করব, মানে নেম আর ইমেল যেগুলো আসবে। তো তার জন্য অবশ্যই আমাদের এফএস মডিউলটা লাগবে। তো এর আগে আমি এফএস মডিউল রিকোয়ার করেই রেখেছি, তো সেটাকে আমরা ইউজ করছি। তো কিভাবে ইউজ করব, আমরা জানি এফএস তারপরে অ্যাপেন্ড ফাইল, আমরা এইভাবে ইউজ করতে পারি অ্যাসিঙ্ক্রোনাস ওয়ে। তো আমাদের সবার প্রথমে হলো ফর্ম ডেটা ডট টিএক্সটি, এই ফাইলের মধ্যে যাবে। ওকে, এই ফাইলের মধ্যে আমরা লিখবো, সেই জন্য ফাইলের নামটা লিখলাম। এরপর আমাদের যে ডেটাটা থাকবে সেটা ওর মধ্যে ইনসার্ট হয়ে যাবে। আচ্ছা, এবার যদি কোনো প্রকারের এরর আসে সেটাকে আমরা এখান থেকে ধরে নিতে পারবো এই প্যারামিটারের মাধ্যমে এরর। ওকে, যদি এরর আসে ইআরআর, তাহলে সেটা কি ধরনের এরর বা কি টাইপের এরর আসছে সেটাকে আমরা এখানে কনসোল ডট এররের মাধ্যমে দেখাতে পারি। এরর, আচ্ছা, স্ট্যাটাস কোড দিতে পারি, স্ট্যাটাস কোড 500, মানে যদি ইন্টারনাল সার্ভার এরর হয় তো সেই জন্য। আর রেসপন্স ডট এন্ড, এটা কার জন্য, এটা কিন্তু ইউজারের জন্য। আমরা লিখব
এরর সেভিং ডেটা, নাহলে ইউজার বুঝবে কি করে যে আদৌ কোনো এরর হলো কিনা বা সাকসেসফুলি ডেটাটা সাবমিট হলো। তো সেই জন্য কিন্তু আমাদের এটা লিখতে হবে এবং এরপরে গিয়ে আমরা এইভাবে রিটার্ন করে দিচ্ছি যে এরপরের আর কোডটা যাতে রান না হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা কি লিখব, রেসপন্স ডট স্ট্যাটাস কোড, মানে যদি কোনো প্রকারের কোনো এরর না থাকে তাহলে নিশ্চয়ই আমরা সাকসেসফুল হতে পেরেছি লেখার জন্য। তো এখানে এসে আমরা এই জিনিসটাকে লিখব। তো রেসপন্স ডট এন্ড কি করব, একটা সাকসেস মেসেজ দেব, ফর্ম ডেটা রিসিভড অ্যান্ড সেভ সাকসেসফুলি। এটা আচ্ছা, এবার আমরা যে ডেটাটা এখান থেকে দেখেছিলাম, এখান থেকে এক্সট্র্যাক্ট করে নিয়েছিলাম বডি থেকে, তো রিকোয়েস্ট ডট বডি ডট নেম, রিকোয়েস্ট ডট বডি ডট ইমেল, তো সব কিছুই ঠিক আছে যে আমরা এক্সট্র্যাক্ট করে নেম বা ইমেলে রেখেছি, কিন্তু ডেটাটাকে সাজাইনি, যে মানে অ্যাকচুয়ালি সেভ করব কীভাবে সেটাই তো আমরা লিখিনি। তো কোথায় লিখতে হবে, লিখতে গেলে কোনো এরর আসবে কিনা, এখানে তো সব কিছুই ঠিক আছে, সব কিছু আমরা দেখে নিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু ডেটাটাকে নিয়ে কোনো কাজ করিনি, তো সেটাকে করতে হবে। তো সেই জন্য আমরা কি করব, এখানে কনস্ট ডেটাটাকে আমরা লিখছি, এখানে আমি ব্যাকটিক ইউজ করছি, নেম ইকুয়াল উইদিন ব্র্যাকেট নেম আর ব্যাকস্ল্যাশ এন, এটার মানে হলো আমরা পরবর্তী লাইনে লিখতে চাইছি। আর ইমেল, এখনও যাদের এই বিষয়টা একটু কনফিউজিং লাগছে, এইটার যখন রেজাল্টটা দেখবেন ফাইনাল, তখন আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ব্যাকস্ল্যাশ এন, ওকে, এরকম হবে। তো এখন এই ডেটাটা আমাদেরকে কিন্তু সেভ করে দিতে হবে, মানে অ্যাপেন্ড করে দিতে হবে। তো চলুন দেখি, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা রেসপন্স পাবো এখান থেকে। তো সবার প্রথমে আমি দেখলাম যে হ্যাঁ পারফেক্ট, এখানে আমার ফাইলটা আমি পাচ্ছি। এবার আমি এখানে লিখলাম জন ডো আর তার ইমেল john@mail.com, সাবমিট, ফর্ম ডেটা রিসিভড অ্যান্ড সেভড সাকসেসফুলি। এবার আমাদের দেখার পালা এই ফর্মটা সেভ হয়েছে কিনা। পারফেক্ট, আমরা কিন্তু এখানে খুব সাকসেসফুলি এই ডেটাটাকে সেভ করতে পেরেছি। তো পরবর্তী যে ডেটাটা আসবে সেটা এই পরের লাইন থেকে, তো সেই জন্য আমি এখানে চাইছি একটু মডিফাই করতে, সামান্য একটু মডিফাই করতে, সেটা হলো এই যে এখানে যে ডেটাটা আসছে সেটাকে আমি এইভাবে সেভ করতে চাইছি, এখানে আন্ডারস্কোর ইউজ করছি, স্ল্যাশ ইন, এরকম কিছু। পরবর্তী যেটা আছে সেটাকে আমি এখানে এবার লিখছি jen@mail.com, আবার সাবমিট করলাম। আমি যদি এখানে এসে একটু ফাইলটা চেক করে দেখি, আচ্ছা, তো এটা পরের বার এসছে, কারণ আগের বার তো এটা প্রিন্ট হয়নি, আগের বার এটা লেখা হয়ে গেছে, তো সেই জন্য আমি এটাকে ক্লিন করে দিলাম। এটাকে আমি প্রেস করে জেন্ডো একবার সাবমিট করলাম, এখানে এসছে এই নামটা। নেক্সট নাম আমি দিতে চাইছি জন ডো, আবার আমি সাবমিট করছি, আমার ডেটা সাকসেসফুলি সাবমিট হয়েছে, এখানে দেখুন জন ডো এই নামটা এসছে। এবার আলটিমেটলি আমি এখানে আমার নামটা লিখছি, আমার নামটার ইমেলটা আমি এখানে লিখলাম। অবভিয়াসলি এটা একটা ফেক ইমেল, তো আমি যখন সাবমিট করব তখন আমি এই মেসেজটা দেখতে পেলাম এবং আমরা কিন্তু সেভ করতে পারলাম। তো আমরা একটা ফাইলে ডেটাটাকে সেভ করলাম। তো রিয়েল লাইফে আমরা যখন লগ ফাইল বানাবো তখন আমরা এইভাবে কাজ করতে পারি লগইন করার জন্য। আর লগইন করার জন্য মানে আমার
কোন কোন পেজে কে রিকোয়েস্ট পাঠিয়েছে, ঠিক আছে, কোন পেজ থেকে কোন রিকোয়েস্ট আসছে, কখন এসছে, এই যাবতীয় কিন্তু সার্ভারের কাছে ডিটেলস থাকে। তো ওটাকে বলা হয় লগার সিস্টেম, ঠিক আছে। লগ লগ করতে হয়, প্রত্যেকটা ডেটাকে কিন্তু স্টোর করতে হয়, মানে প্রত্যেকটা রিকোয়েস্টকে কিন্তু স্টোর করতে হয় একটা জায়গায়। তো সেটা জেনারেলি একটা পেজের মাধ্যমে করা হয়, তো ওটা লগার ফাইলে হবে। তো সেটাই আমরা একটু দেখে নিলাম অন্যভাবে, যে একটা ফর্মেট ডেটাটাকে আমরা সাবমিট করে সেটাকে একটা ফাইলে সেভ করলাম। তো অবভিয়াসলি একটা ফাইলে এটা সেভ হবে না এইভাবে, আমাদের কিন্তু ডেটাবেসে সেভ করতে হবে। তো ডেটাবেসের জন্য আমরা মাইএসকিউএল বা মঙ্গোডিবি ইউজ করব ভবিষ্যতে। তো আজকের জিনিসটা সিম্পল রাখার জন্য আমি এই পদ্ধতিতে করলাম। আর যাদের যাদের কনফিউশন আছে এখনও, এটা আমি অবশ্যই ভাবছি যে অনেকেরই একটা কনফিউশন থাকবে, যে বিষয়টা একটু বেশি কমপ্লেক্স মনে হচ্ছে, কিন্তু জিনিসটা সত্যি একটু কমপ্লেক্স। অ্যাজ এ বিগিনার আপনার অনেক বেশি স্টাডি করতে হবে, তারপরে গিয়ে কিন্তু এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হবে। আর যখন আমরা এক্সপ্রেস জেএস নিয়ে আলোচনা করব, যে ফ্রেমওয়ার্কটা আছে, তখন দেখবেন এই এত কিছু কিন্তু লিখতে হবে না সেখানে। তো ফ্রেমওয়ার্কে আমাদের যে সুবিধাটা দেয়, মানে অনেক কিছু কিন্তু আন্ডার দ্য হুড হয়ে যায়, মানে অনেক কিছু কিন্তু অ্যাবস্ট্রাক্ট থাকে, মানে লুকানো থাকে। আমরা ওপর ওপর কোড লিখে কাজ করি, তাই না? যে সিএসএস আমাদের অনেক বেশি লিখতে হতো, আমাদের কাছে অনেক বেশি কমপ্লেক্স মনে হতো, কিন্তু যখন বুটস্ট্র্যাপ শেখা শুরু করলাম তখন দেখলাম যে বাহ, এ অনেক ইজি, আমাদের তো সব কিছু তো লিখতে হচ্ছে না। তো ঠিক একই পদ্ধতিতে আমাদের যখন আমরা এইচটিটিপি যে মডিউলটা আছে সেটা নিয়ে যখন কাজ করি, তখন আমাদের কাছে অনেক বেশি কমপ্লেক্স মনে হয়, ঠিক আছে। এই সমস্ত রাউট তৈরি করা অনেক বেশি জটিল জিনিস মনে হয়, কারণ অনেক বেশি কোড লিখতে হয়। কিন্তু যখন আমরা এক্সপ্রেস লিখবো, এক্সপ্রেস জেএসে কোড করব, তখন কিন্তু আমাদের এত কিছু লেখার প্রয়োজন হবে না। কিন্তু যেহেতু এক্সপ্রেস এই এইচটিটিপি মডিউলটাকে মানে কোড হিসাবে নিয়ে তারপরে কাজ করে, তো সেই জন্য আমাদের আগে জিনিসটা জেনে নেওয়া উচিত, ঠিক আছে। সবসময় কিন্তু আমাদের এটাই কিন্তু হওয়া উচিত, যে আগে বেসিক জিনিস জানবো, তারপরে তার ফ্রেমওয়ার্ক শিখবো, ঠিক আছে। জাভা স্ক্রিপ্ট না শিখে আমরা কিন্তু ওই রিয়াক্ট বা নোডের শেখার জন্য লাফালাফি করে লাভ নেই। আগে জাভা স্ক্রিপ্ট শিখতে হবে, এটা আমরা সবাই জানি। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। যেমন বলেছিলাম, আজকের ভিডিওটা একটু বেশিই লম্বা হবে। তো আপনারা যারা এই পর্যন্ত দেখেছেন তারা হয়তো নতুন কিছু শিখতে পেরেছেন। আর যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আমাদের ভিডিও কেমন লাগছে। আর যদি কোনো রকমের কোনো পরিবর্তন কিছু চান, তো সেটাও কমেন্ট সেকশানে জানাবেন, যে আমরা আরও বেটার ওয়েতে কীভাবে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি, আরও শেখাতে পারি। তো এইটুখানি বলে আজকের ভিডিও শেষ করছি। আর কোনো প্রকার যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটাও আমাদের কমেন্ট সেকশানে জানাবেন। তো সেই জিনিসটা আমরা সেখানে সঙ্গে সঙ্গে সলিউশন দেওয়ার চেষ্টা করব। ওকে। তো আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যে সমস্ত ফ্রেন্ডরা নোড.জেএস বা জাভাস্ক্রিপ্ট শিখতে চাইছে তাদেরকে একটু কাইন্ডলি আমাদের ভিডিওটাকে একটু ফরওয়ার্ড করবেন। আর সেই সঙ্গে এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। ওকে, এটুখানি বলে শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিও থেকে খুব সম্ভাবনা আছে আমরা কিন্তু এক্সপ্রেস জেএস শেখা শুরু করব। আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।